নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির পরবর্তী ক্লাস নাম্বার 3 নিয়ে। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে, অনেকগুলো ক্লাসের প্লেলিস্টও করা রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা আমাদের গ্রুপ সি গ্রুপটির জিকে সেকশনটা আমরা দেখে নেব। অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবে, লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে রাখবে। সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু হাতে আর বেশি দিন টাইম নেই, ঠিক আছে, এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য। তো সুতরাং তোমাদের এই ক্লাসটা তো চলবে, তার মাঝে মাঝে তোমাদের কিছু টপিক ওয়াইজ বা তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু চলে আসবে, ঠিক আছে। যাই হোক, চলো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? তো বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? অবশ্যই আমাদের অপশান অনুসারে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু আমরা ওজোন স্তর যেটা রয়েছে, ওজোন গ্যাস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই, ওজোন লেয়ার। তো এখানে দেখবে যে সূর্য থেকে আসা যে ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, সেটাকে কিন্তু আমাদের ওজোন স্তর তারা সেটা কিন্তু শোষণ করে নেয় এবং আমাদেরকে সেটা থেকে রক্ষা করে। এবং প্রধানত ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি কিন্তু এই এই যে আমাদের ওজোন স্তরটা রয়েছে এটাকে ক্ষতির জন্য প্রধানত দায়ী গ্যাস সিএফসি। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটা পাস করা হয়েছিল? অবশ্যই আমরা চারটে অপশান দেখতে পাচ্ছি, 1970, 72, 1980 এবং 1986। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী সংরক্ষণ আইন কিন্তু এটি পাস হয়েছিল 1972-এ। ভারতে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ করতে এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষা করতে এই আইন কিন্তু আনা হয়েছিল। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নোক্ত কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটা একটি গ্রিনহাউস গ্যাস রয়েছে আমাদের? তো গ্রিনহাউস গ্যাসের মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কোনটা? মিথেন বা CH4 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটি গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে। গ্রিনহাউস গ্যাস তোমাদের আরও রয়েছে, যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড রয়েছে গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। এগুলো সবই কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস এবং এগুলো কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের মূল ভূমিকা কিন্তু এটা পালন করে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস এটা কবে পালিত হয়? আমরা এটা সকলেই জানি যে বিশ্ব পরিবেশ দিবস যেটা কিন্তু আমরা 5ই জুন কিন্তু পালন করে থাকি। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। 1972 সালের রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনসের স্টকহোমে সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য 5ই জুন দিনটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এবং তোমাদের যদি স্পিড বেশি মনে হয়ে থাকে তোমরা নিজের মতো এটা ঠিক করে নেবে, কারণ সামনে পরীক্ষা রয়েছে, বেশি টাইম কিন্তু ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে। অল্প টাইমে বেশি প্রশ্ন আমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত রয়েছে? অবশ্যই চিপকো আন্দোলন যেটা কিন্তু আমাদের বৃক্ষকে সংরক্ষণ করার সাথে যুক্ত রয়েছে, এই চিপকো মুভমেন্ট। এটা কবে হয়েছিল না 1973 সালে। বর্তমানে যে উত্তরাখণ্ড রয়েছে সেখানে কিন্তু সুন্দরলাল বহুগুণা তার নেতৃত্বে কিন্তু এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। প্রধানত গাছকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের যে গাছ এত হারে কাটছে সেটাকে রক্ষা করার জন্য কিন্তু তিনি এই আন্দোলন কিন্তু করেছিলেন 1973-এ, যেটা উত্তরাখণ্ডে শুরু হয়েছিল। কে করেছিলেন? সুন্দরলাল বহুগুণা। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দেখে রাখবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবে আমাদের কাছে যে সমস্ত বর্তমানে PDF অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের প্রয়োজন যেটা রয়েছে 2024 খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণটা তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা 199 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। যদি কারো কোনো মাসের প্রয়োজন হয় পার্টিকুলার, সেক্ষেত্রে তোমরা 20 টাকা প্রতি মাস হিসাবে পেয়ে যাবে। এছাড়া SSC GD কনস্টেবলের যারা এক্সাম দেবে তাদের জন্য রয়েছে 2024 এবং 2025-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বাংলা ভাষায় পেয়ে যাবে, এগুলো সবই। এছাড়া RBFSI রয়েছে, বায়োলজি, NTPC 2020-21 এবং 2025-এর প্রশ্নপত্র রয়েছে, যেগুলো সব দেওয়া রয়েছে এখানে। এছাড়া রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ WBSSC এক্সামের জন্য বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে ইতিহাস, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস রয়েছে, এবং কমপ্লিট একদম আমাদের সংবিধান, যে সংবিধান থেকে আমাদের প্রতি এক্সামেই কিন্তু 2 থেকে 3 নম্বর আমাদের চলে আসে। অবশ্যই তোমরা কিন্তু এই PDFগুলো সংগ্রহ করে রাখবে। এখান থেকে তোমরা ভালো করে মোটামুটি 5-6 বার যদি রিভিশন দাও, কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না। এছাড়া রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকে, এটা তো আমাদের সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট, সেটা SSC, রেল বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম। যে কোনো PDFের জন্য এই নিচে দেওয়ার নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। অবশ্যই নাম্বারটিকে ফার্স্টে সেভ করবে, দেন তোমরা মেসেজ করবে, ঠিক আছে।
চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা তোমরা নেবে। এছাড়া এখানে সমস্ত প্রশ্ন তো তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতি মাসে আমাদের 450 কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো আমাদের প্রিলিমস এবং মেন্সকে কিন্তু কভার করছে, ঠিক আছে। আর সমস্ত প্রশ্ন উত্তর আমাদের প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে A4 সাইজে, তোমরা প্রিন্ট করতে পারবে। এছাড়া স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে দেখতে পারো তোমরা এখানে। টোটাল এখানে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে এবং 126টি পেজের মধ্যে কমপ্লিট স্ট্র্যাটেজিকে আমরা কভার করে দিয়েছি। এইভাবেই তোমাদের কিন্তু দেওয়া রয়েছে স্ট্র্যাটেজিকের পার্টগুলি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, যেগুলো এখানে দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু ভারতের সংবিধানের পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান, যেখানে একদম আমাদের গণপরিষদের শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল, পার্টস, আমাদের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং আমাদের যা রয়েছে আমাদের সংবিধান থেকে এক্সামে যেগুলো আমাদের চলে আসে, সেই সমস্ত আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। টোটাল এখানে 81টা পেজের সংখ্যা রয়েছে, আর এই 81টা পেজের মধ্যে আমরা পুরোটাই কিন্তু কভার আপ করে দিয়েছি। তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিতে পারো, কোনো সন্দেহ নেই, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তোমাদের। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? তো সিন্ধু সভ্যতার কোন শহরটি আমাদের মৃতের স্তূপ নামে পরিচিত রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এই কথার অর্থ মৃতের স্তূপ। এই যে মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, আর এই মহেঞ্জোদারো সভ্যতা মহেঞ্জোদারো যে আমাদের গুরুত্বপূর্ণ সাইট সিন্ধু সভ্যতার, সেটা আবিষ্কার করেছিলেন কে? 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। R.D. ব্যানার্জি তিনি কিন্তু এটি আবিষ্কার করেন। এবং সিন্ধু সভ্যতা যেটা আবিষ্কার করেছিলেন কে? 1921-এ দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতা যেটা পাকিস্তানের মনগমরি জেলায় রাবি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে। আর এই মহেঞ্জোদারো সম্পর্কে দেখে রাখবে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বৃহৎ স্নানাগার এবং শস্যাগার দুটোই কিন্তু এখানে পাওয়া গেছে। আর লোথাল রয়েছে এমন একটা বন্দর শহর যেটা কিন্তু ভারতের গুজরাটে অবস্থান করছে, এটাও কিন্তু এক্সামের জন্য আমাদের ইম্পর্টেন্ট। একমাত্র সিন্ধু সভ্যতার বন্দর শহর যেটা লোথাল। কালীবঙ্গান তো আমাদের ওখানে কালো রঙের চুড়িও পাওয়া গেছিলো কালীবঙ্গানে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন? অবশ্যই ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন কে? মেগাস্থিনিস। মেগাস্থিনিস তিনি কিন্তু ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন, এবং মেগাস্থিনিস তিনি কিন্তু এই যে গ্রিক অধিপতি যার নাম হচ্ছে সেলুকাস নিকেটরের দূত হিসাবে তিনি কিন্তু এখানে এসেছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু এসেছিলেন, যার লিখিত যে গ্রন্থ সেটা কিন্তু ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থে কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। চলো, আর এখানে দেখে রাখবে ফাহিয়ান। ফাহিয়ানটা কে ছিলেন? ফাহিয়ান কিন্তু তিনি এসেছিলেন মূলত তোমাদের হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের শাসনকালে, এবং ফাহিয়ান এসেছিলেন আমাদের কার শাসনকালে? তোমাদের সম্ভবত এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে তিনি কিন্তু এসেছিলেন। আর ফাহিয়ানের যে গুরুত্বপূর্ণ বই ছিল সেটা হচ্ছে ফো কুওকি, এবং হিউয়েন সাংয়ের যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেটা হচ্ছে সি ইউকি, ঠিক আছে। চলো, পরবর্তী প্রশ্ন রয়েছে, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অবশ্যই বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল আমাদের 1764। অপশান নাম্বার বি 1764-তে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হেক্টর মুনরোর কাছে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের যে সম্মিলিত বাহিনী, তারা কিন্তু কমপ্লিটভাবে কিন্তু পরাজিত হয়েছিল এই 1764 বক্সারের যুদ্ধে। নেক্সট প্রশ্ন রয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি কোন শহরে ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা কিন্তু হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যানে, যেখানে কিন্তু 1919-এর 13 এপ্রিলের এই ঘটনায় কিন্তু জেনারেল যে ডায়ার ছিলেন তার নির্দেশে নিরস্ত্র জনতার ওপর কিন্তু গুলি চালানো হয়েছিল। এরই প্রতিবাদে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এবং মহাত্মা গান্ধী তিনি কিন্তু কাইজারি হিন্দ উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। দুটোই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারিখটাও মনে রাখবে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919-এর 13 এপ্রিল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার ছিল? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি ছিল বাল গঙ্গাধর তিলকের। গঙ্গাধর তিলকের তিনি কিন্তু এই উক্তিটি করেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। এবং এই যে তিলক রয়েছেন এনাকে কিন্তু লোকমান্য নামে কিন্তু তিনি পরিচিত রয়েছেন, এটাও দেখে রাখবে। এছাড়া তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গড়তে গণপতি উৎসব এবং শিবাজি উৎসব চালু করেছিলেন কে? পরীক্ষায় ভিভিআই ইম্পর্টেন্ট, বারবার চলে আসে। গণপতি এবং শিবাজি উৎসব চালু করেছিলেন কে? এই বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী কোনটা? অবশ্যই আমরা সকলেই জানি আমাদের গঙ্গা রয়েছে ভারতের দীর্ঘতম নদী, যার টোটাল দৈর্ঘ্য রয়েছে 2525 কিলোমিটার, যেটার উৎপত্তি হয়েছে কোথায়? উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে এটি কিন্তু মিশেছে।
আর দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গোদাবরী রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, বলা হয়েছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে? তো রেড প্ল্যানেট বলা হয়ে থাকে কাকে? অবশ্যই মঙ্গলকে কিন্তু বলা হয়ে থাকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ। এখানে কিন্তু কেন হয় এই লাল গ্রহটা লাল, মানে কেন? তার কারণ হচ্ছে মঙ্গলের যে মাটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে এবং এই জন্যই কিন্তু এটাকে লালচে দেখায় আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে। তো অবশ্যই এটাকে এই জন্য তোমাদের লাল গ্রহ বলা হচ্ছে এবং আমাদের পৃথিবী রয়েছে তাকে কিন্তু নীল গ্রহ বলা হচ্ছে। সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ রয়েছে এই বৃহস্পতি, এবং বৃহস্পতি সবথেকে বড় উপগ্রহ হচ্ছে আমাদের কোনটা? অবশ্যই গ্যানিমিড। এছাড়া অন্যান্য গ্রহ উপগ্রহ রয়েছে, যেমন গ্যানিমিড রয়েছে, ইউরোপা রয়েছে, ঠিক আছে, মঙ্গলে রয়েছে ফোবোস, ডিমোস, ঠিক আছে। এছাড়া শনি সবথেকে বেশি সংখ্যক কিন্তু স্যাটেলাইটের সংখ্যা রয়েছে, এটাও দেখে রাখবে। আর শুক্র কিন্তু আমাদের সন্ধ্যার তারা বা তোমাদের আর্থসের টুইন নামে কিন্তু পরিচিত শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ, আর আমাদের পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে শুক্রকে। আর সন্ধ্যা তারা বা তোমাদের ইভিনিং স্টার, মর্নিং স্টার দুটোই হচ্ছে শুক্র। সৌরজগতের সবথেকে ছোট গ্রহ সেটা হচ্ছে বুধ, আর বুধ আর শুক্র গ্রহের কোনো রকম স্যাটেলাইট নেই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? যদি তোমাদের ভালো লাগে প্রশ্ন উত্তর, অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আগের ক্লাসগুলো তোমরা দেখে রাখবে, এইভাবেই কিন্তু আমরা প্রতিটা ক্লাস করিয়েছি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমাদের বলা হয়ে থাকে কাকে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোয়েম্বাটুরকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তামিলনাড়ু যে কোয়েম্বাটুর রয়েছে এখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে সুতি বস্ত্রের কারখানা থাকার জন্য এটাকে কিন্তু এই বিশেষ নামে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এবং বেঙ্গালুরু যেটা দেখলাম, বেঙ্গালুরুকে কিন্তু বলা হয়ে থাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ইলেকট্রনিক্স শহর কিন্তু বলা হয়ে থাকে এই বেঙ্গালুরুকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থান করছে? তো নাগার্জুন সাগর বাঁধ এটা অবস্থান করছে কোন নদীর ওপর? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর রয়েছে নাগার্জুন সাগর বাঁধ, এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে বিশেষত দেখা যায়, ঠিক আছে। আর আমরা কিন্তু এই কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো যে বদ্বীপ কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া রয়েছে দক্ষিণের গঙ্গা, এটাকে কিন্তু বলা হয় কাকে? অবশ্যই কিন্তু কাবেরী যেটা রয়েছে না, এটাকে কিন্তু পবিত্রতার জন্য এটাকে বলা হয়ে থাকে দক্ষিণের গঙ্গা। এবং নর্মদা রয়েছে, নর্মদা এবং তাপ্তি নদী দুটোই কিন্তু আমাদের পশ্চিম বাহিনী নদী, কারণ এগুলো কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং কোথায় মিশেছে? আরব সাগরে কিন্তু এগুলো মিশেছে, নর্মদা এবং তাপ্তি। আর গোদাবরী তো অবশ্যই আমাদের দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের ওপর দিয়ে এটা গিয়েছে বা কোন শহরের উপর দিয়ে এই রেখাটাকে আমরা অনুমান করে থাকি? তো অবশ্যই এটা কিন্তু অবশ্যই একটা আনুমানিক রেখা, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আমরা ভারতীয় প্রমাণ সময় এটাকে কিন্তু ধরে রেখেছি, যেটা গিয়েছে কোন জায়গা দিয়ে? অবশ্যই এলাহাবাদের উপর দিয়ে। এলাহাবাদের উপর দিয়ে গেছে, এটাকে যদি আমরা যেটা বলি যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান যে টোটাল যে স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ আমাদের যে টোটাল ভারতের সময়, সেটা কিন্তু নির্ধারণ করা হয় এটার ভিত্তিতে। এটা কোথায় অবস্থান করছে? ভারতের যে প্রমাণ দ্রাঘিমা রেখায় রয়েছে সেটা 82°5' পূর্বতে অবস্থান করছে এই এলাহাবাদের উপর দিয়ে যেটা গেছে। আর এটা দেখবে যে গ্রিনিচের যে সময় রয়েছে জিএমটি, সেটার থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মোটামুটি 5.5 ঘন্টা কিন্তু এগিয়ে রয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে। কত ঘন্টা এগিয়ে রয়েছে? 5 ঘন্টা 30 মিনিট। পরবর্তী প্রশ্ন রয়েছে, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে হয়েছিলেন? তো আমাদের যে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেখানে আমাদের প্রথম অধিবেশন হয়েছিল কবে? 9 ডিসেম্বর 1946-এ। এই 9 ডিসেম্বর 1946-এ যখন গণপরিষদের কমিটির সেট আপ হয়েছে, তারপর কিন্তু এর প্রথম অধিবেশন বা ফার্স্ট সেশন কিন্তু এটা আয়োজিত হয়েছিল, যেখানে কিন্তু কোনো স্থায়ী সভাপতি ছিল না। তার জন্য অস্থায়ী সভাপতি হিসাবে এখানে ধরে নেওয়া হয়েছিল কাকে? সচ্চিদানন্দ সিনহাকে। সচ্চিদানন্দ সিনহা এই জন্য কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। অবশ্যই এটা দেখে রাখবে। এবং এই গণপরিষদের ঠিক তার দুদিন পর 11 ডিসেম্বর 1946 সালে যখন গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয়েছিল, তখন কিন্তু এই গণপরিষদ তার কিন্তু স্থায়ী সভাপতিকে বাছাই করে নিয়েছিল, যিনি হয়েছিলেন কে? ভারতের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর একটা তারিখ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 13 ডিসেম্বর 1946, যেদিন কিন্তু আমাদের একটি প্রস্তাবনা যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশনকে কিন্তু পেশ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু।
এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন? অবশ্যই আমাদের সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল না, গণপরিষদের যে ড্রাফটিং কমিটি ছিল, সেটারই কিন্তু আমাদের প্রেসিডেন্ট ছিলেন এই ডক্টর বি আর আম্বেদকর। তাকে কিন্তু আমাদের সংবিধানের জনকও কিন্তু বা ফাদারও কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? অবশ্যই বর্তমান সংবিধানে টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে, কারণ এর আগে কিন্তু 7টি মৌলিক অধিকার ছিল। যে মৌলিক অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার, আর এই সম্পত্তির অধিকারকে এটা বাদ দেওয়া হয়েছে যেটা 31 নম্বর আর্টিকেলে ছিল আগে। সম্পত্তির অধিকার যেটা 31 নম্বর আর্টিকেলে ছিল, এটাকে কিন্তু বাদ দিয়ে 1978 সালে 44 নম্বর সংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে এটাকে বাদ দেওয়া হয়েছে, এবং বর্তমানে এটা দেখা হয়েছে 300 এতে, যেটা কিন্তু বর্তমানে এখন লিগ্যাল রাইট। অবশ্যই ইম্পর্টেন্ট মৌলিক অধিকার, যেটা কিন্তু দেখে রাখবে বর্তমানে 6টি রয়েছে। আর এই মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারগুলো কিন্তু আমরা ইউএসএর সংবিধান থেকে কিন্তু নিয়েছি। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন? তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন অবশ্যই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তিনি কিন্তু এই রাষ্ট্রপতিকে তার শপথ বাক্য কিন্তু পাঠ করান। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর যদি তিনি উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রবীণতম অর্থাৎ সবথেকে বেশি বয়স্ক যে বিচারপতি রয়েছেন, তিনি কিন্তু এখানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হচ্ছে? তো প্রথম যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কিন্তু প্রথম কিন্তু হয়েছিল কোথায়? রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। রাজস্থানে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। কত সালে করা হয়েছিল? 1959 সালের 2 অক্টোবর। 1959 সালে, ঠিক আছে, 69 না 59, 1959 সালের 2 অক্টোবর জওহরলাল নেহেরু রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে একটি প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কে করেছিলেন? জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন আছে, কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে, অর্থাৎ রিট জারি কিন্তু করতে পারে? কোন ধারার মাধ্যমে সুপ্রিম কোর্ট এই রিটগুলো জারি করে? টোটাল কত ধরনের রিট হয়ে থাকে? 5 ধরনের রিট কিন্তু জারি করা হয়ে থাকে। তো কত নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করে? অবশ্যই 32, 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে, এবং এই 32 নম্বর ধারাকে কনস্টিটিউশনাল রিমেডিসও বলা হয়ে থাকে, কারণ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে এই আর্টিকেলে। এর মাধ্যমে কিন্তু আমাদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তার রক্ষাকর্তা কিন্তু আমরা বলে থাকি সুপ্রিম কোর্টকে, কারণ এই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা যে কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, আমরা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু হতে পারি ডাইরেক্টলি, ঠিক আছে। এছাড়া কিন্তু 226 নম্বর আর্টিকেলটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ হাইকোর্টও কিন্তু এই 226 নম্বর ধারা অনুযায়ী লেখো জারি করতে পারে। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সবকটা কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। যদি তোমাদের ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। কম্পিউটারে মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? অবশ্যই আমরা জানি যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে কিন্তু আমাদের কম্পিউটারে মস্তিষ্ক বলা হয়ে থাকে। আর সিপিইউ কিন্তু এগুলো আবার 2-3 রকমের অংশ রয়েছে, 3 রকমের প্রধানত। একটা রয়েছে এএলইউ, যেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। তাছাড়া রয়েছে আরেকটি, সেটা হচ্ছে মেমোরি ইউনিট। এই 3টেকে গঠন নিয়ে গঠিত হচ্ছে আমাদের এই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর র্যাম রয়েছে আমাদের কি? এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং রম রয়েছে যেটা রিড অনলি মেমোরি। আর হার্ড ডিস্ক তো তোমরা সকলে প্রায় জানো। পরবর্তী প্রশ্ন রয়েছে, যেটা নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো নিচের কোনটা একটা ইনপুট ডিভাইসের উদাহরণ রয়েছে যার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট দিয়ে থাকি? মনিটর, প্রিন্টার, স্ক্যানার নাকি স্পিকার? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে স্ক্যানার। স্ক্যানারের মাধ্যমে কিন্তু আমরা ইনপুট হিসাবে যে কোনো তথ্য প্রদান করে থাকি সিপিইউকে, ঠিক আছে। এবং মনিটর, প্রিন্টার, এছাড়া রয়েছে আমাদের স্পিকার, এগুলোর মাধ্যমে আমরা আউটপুট হিসাবে জিনিসগুলো পাই, অর্থাৎ এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। পরবর্তী প্রশ্ন রয়েছে কি, 1 জিবি বা গিগাবাইট ইকুয়াল টু কত এমবি বা মেগাবাইটের সমান? তো অবশ্যই 1 জিবি বা গিগাবাইট ইকুয়াল টু 1024 এমবি কিন্তু হয়ে থাকে, বা 1 এমবি ইকুয়াল টু 1024 আমাদের বাইট কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, WWW এর ফুল ফর্ম কী রয়েছে? তো অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশান নাম্বার বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এটা কে আবিষ্কার করেছিলেন? পরীক্ষায় কিন্তু চলে এসেছে অলরেডি অনেকগুলো প্রশ্নে, মানে অনেকগুলো পরীক্ষায় এর আগে।
তো স্যার টিম বার্নার্স-লি তিনি কিন্তু এটি আবিষ্কার করেছিলেন 1989-তে। কবে? 1989-তে টিম বার্নার্স-লি তিনি কিন্তু এটি আবিষ্কার করেছিলেন, WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরবর্তী প্রশ্ন আছে, ইন্টারনেটে ব্যবহৃত প্রধান প্রোটোকলটির নাম কি? ইন্টারনেটে ব্যবহৃত প্রধান প্রোটোকলটির নাম হয়ে যাবে TCP বা IP, যা IP অ্যাড্রেস রয়েছে সেটাই। পরবর্তী প্রশ্ন, NEP 2020 অনুযায়ী বর্তমানের 10+2 শিক্ষা কাঠামোর পরিবর্তে কোন নতুন কাঠামো প্রবর্তিত হয়েছে? তো অবশ্যই নতুন প্রবর্তিত হয়েছে 2020 নিউ আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে সেই অনুসারে। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 5+3+3+4। অর্থাৎ এখানে কিন্তু প্রথম যে 5 বছর রয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, এবং প্রিপারেটরি স্টেজ রয়েছে পরবর্তী 3 বছর, যেটা মিডল স্টেজ রয়েছে পরবর্তী 3 বছর, এবং সেকেন্ডারি স্টেজ হচ্ছে আমাদের পরবর্তী লাস্ট 4 বছর। পরবর্তী প্রশ্ন আছে, NEP 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? NEP 2020 খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে? অবশ্যই অপশান নাম্বার বি, ডক্টর কে কস্তুরীরঙ্গন, তিনি কিন্তু ছিলেন NEP 2020 খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন আছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী কত বছরের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও, যেটা GER এর 100% করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? তো এক্ষেত্রে কিন্তু 2030 কিন্তু এটাকে টার্গেট করা হয়েছে, সেটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এবং এখানে দেখবে যে স্কুল শিক্ষার ক্ষেত্রে 2030 সালের মধ্যে 100%, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে 2035 সালের মধ্যে কিন্তু 50% এই আমাদের কোনটা রয়েছে, গ্রস এনরোলমেন্ট রেশিও, এটাকে কিন্তু লক্ষ্য করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, NEP 2020 অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর বর্তমান নাম কি রাখা হয়েছে? তো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বর্তমান নাম রাখা হয়েছে শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন। পরবর্তী প্রশ্ন আছে, কততম শ্রেণী থেকে বৃত্তিমূলক যে শিক্ষা এবং ইন্টার্নশিপ এটি শুরু করার কথা বলা হয়েছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 6ষ্ঠ শ্রেণী থেকে কিন্তু এটি চালু করার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখানো এবং তার সাথে কর্মসংস্থানের উপযোগী করতে 6ষ্ঠ শ্রেণী থেকেই তাদের কোডিং বা কারিগরি যে শিক্ষাগুলো রয়েছে তার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। এছাড়া তোমরা জানো যে আমাদের এই বছরের নতুন যে আমাদের বাজেট পেশ করা হয়েছে, কেন্দ্রীয় বাজেট, সেটা নির্মলা সীতারামন অর্থমন্ত্রী পেশ করেছেন 2026-27-এর জন্য। অবশ্যই সেই অর্থবর্ষে তোমরা দেখবে যে 1200 না সম্ভবত তোমাদের 1500 না 1200 এরকম কিছু একটা ছিল স্কুলে, এবং 500টা কলেজে কিন্তু তোমাদের যে একটা আলাদা করে ল্যাব সেট আপ করা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, ঠিক আছে? সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের যে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় বা কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে এই কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে কিন্তু স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য। অর্থাৎ কীভাবে তোমাদের ইউটিউবের সম্পর্কে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, এছাড়া অন্যান্য যে সমস্ত কোডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে, ঠিক আছে, এই ধরনের তাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে, বা সবথেকে বেশি জনপ্রিয় রয়েছে বর্তমানে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই সমস্ত কিছু তাদেরকে ব্যবহার করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাটা চালু করা হয়েছে, যেটা বাজেট 2026-27-এ গ্রহণ করা হয়েছে এই নীতিটি। অবশ্যই তোমরা দেখতে পারো বাজেট সম্পর্কিত আমরা ডিটেল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকতেই পারে, কারণ তোমাদের কিন্তু ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসতে চলেছে তোমাদের এক্সামে, WBSSC গ্রুপ সি গ্রুপটি। তো এই বাজেট 2026-27 এটা এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন আসলেও কিন্তু তোমাদের এখান থেকে থাকতে পারে, ঠিক আছে? অবশ্যই দেখে নেবে তোমরা। চলো, পরবর্তী প্রশ্ন রয়েছে, জেন্ডার মেইন স্ট্রিমিং, এই যে কথাটি রয়েছে এর মূল অর্থ কী? তো জেন্ডার যে মেইন স্ট্রিমিং যেটা রয়েছে এর মূল অর্থ রয়েছে প্রতিটি সরকারি নীতি এবং পরিকল্পনা লিঙ্গ সমতার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা। অবশ্যই অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ধারণাটি বিশ্বাস করেছে নারী এবং পুরুষের সমান সুযোগ ও সমান অধিকার পাওয়ার যোগ্য? তো এটা কিন্তু অবশ্যই নারীবাদী, রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান কোন অনুচ্ছেদ লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করেছে? তো এক্ষেত্রে আমাদের কোনটা হবে রাইট অ্যান্সার তোমরা দেখে নাও, যে 15 নম্বর যে আর্টিকেল রয়েছে আমাদের সংবিধানের, এটা কিন্তু দেওয়া রয়েছে 15 নম্বর আর্টিকেলে। বলা হয়েছে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বা লিঙ্গ, ঠিক আছে, জেন্ডার বা জন্মস্থানের ভিত্তিতে
কোনো রকমভাবে তাদেরকে বৈষম্য করা যাবে না, যেটা কিন্তু 15 নম্বর আর্টিকেলে আমরা স্পষ্ট ধারণা পাই সংবিধানের। ঠিক আছে, 17 নম্বরে আমাদের আনটাচেবিলিটির কথা বলা রয়েছে, অর্থাৎ অস্পৃশ্যতার কথা বলা হয়েছে, যে ও নিচু জাতের লোক, ওকে ছোঁয়া যাবে না বা এই ধরনের কিছু, এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে 17 নম্বরে। 14 নম্বরে কি দেওয়া রয়েছে? অবশ্যই সমতার কথা বলা রয়েছে, সমস্ত সমতা অর্থাৎ সব দিক থেকে সমানের কথা বলা হয়েছে। এবং 21 নম্বরে কিন্তু আমাদের বলা হয়েছে জীবন এবং যে স্বাধীনতার অধিকার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর তোমাদের বলে রাখি, আমাদের যে সমস্ত ন্যাশনাল এমার্জেন্সি বা বিভিন্ন এমার্জেন্সি যখন চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু এই 20 আর 21 নম্বর এমন দুটো ধারা রয়েছে, সেটা কিন্তু কোনো রকমভাবে সাসপেন্ড করা কিন্তু যায় না। ঠিক আছে, সংবিধানের আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 20 নম্বর এবং 21 নম্বর, এগুলো কিন্তু ক্যান নট বি সাস্টেইনেবল, তোমাদের সাসপেন্ডেড, যেটা কিন্তু আমাদের ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় যে আমাদের এমার্জেন্সি রয়েছে, সেটা কত নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে? 352 নম্বর আর্টিকেলে কিন্তু এটি দেওয়া রয়েছে। ঠিক আছে, এখনও পর্যন্ত কতবার এটি লাগু করা হয়েছে আমাদের ভারতে? এখনও পর্যন্ত তোমাদের কিন্তু 3বার এটা কিন্তু লাগু করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থার প্রতিরোধ আইন, যেটা কিন্তু আমাদের রয়েছে পস্কো যে অ্যাক্ট রয়েছে, এটা ভারতে কত সালে পাস হয়েছে? তো এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কবে? 2013 সালে কিন্তু এটি পাস করা হয়েছিল। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 2013 সালে এই আইনটি তৈরি করা হয়েছিল, যেটা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করে। পরবর্তী প্রশ্ন আর কি আছে? আর কোনো হয়তো প্রশ্ন নেই, এই পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল, যেখানে কিন্তু তোমরা দেখবে আজকের ক্লাসে ইতিহাস, ভূগোল, পলিটি, এছাড়া আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস এবং আমরা কম্পিউটার, তার সাথে সাথে আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটাও কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ আমাদের সিলেবাসে যা যা রয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপটি সমস্ত প্রশ্ন উত্তর আমরা কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করেছি। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের যে আমাদের লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সকলে যুক্ত হবে। তার কারণটাও আমি বলে দিই, আমাদের যে কোনো নোটিফিকেশান যখন রিলিজ করা হয় বা অ্যাডমিট কার্ড যখন দেওয়া হয়, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের এক্সামের জন্য বা এক্সাম ক্র্যাক করার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিই। এর জন্য কোনো ভিডিওর মাধ্যমে আমরা সেটা প্রোভাইড করি না, ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদের ক্লাস কিন্তু দেওয়া হয়। এটাই তোমাদের কিন্তু এই চ্যানেলের গুরুত্বপূর্ণ নীতি। অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে কমিউনিটি পোস্ট বা কমিউনিটি সেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের, সেটা অবশ্যই তোমরা সকলে ফলো করবে। সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কুইজের ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতিদিন। ঠিক আছে, তোমাদের এক্সামের আগে পর্যন্ত প্রতিদিন এটা কিন্তু তোমরা রেগুলার বেসিসে পেয়ে যাবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। চলো, আমাদের কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে সেগুলো তোমরা এখনও এক নজরে দেখতে পাচ্ছ। 2025 কারেন্ট অ্যাফেয়ার্স সবার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া রেলের জন্য মাঝখানে যে কটা রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট। এসএসসি জিডির জন্য দেওয়া রয়েছে, সামনে এক্সাম রয়েছে তোমাদের। এছাড়া আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের এই তিনটে ইতিহাস কমপ্লিট দেওয়া রয়েছে, কমপ্লিট আমাদের স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ভারতের সংবিধান। সংবিধানটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে এই তিনটে কেউ বাদ দেবে না। এই তিনটে তোমাদের যে কোনো এক্সাম, তোমাদের এসএসসি জিডি এক্সাম দাও, এসএসসি এমটিএস, তোমাদের আজকে থেকে তোমাদের এক্সাম হয়তো সম্ভবত চলছে, স্টার্ট হয়েছে। এছাড়া সামনে আমাদের রয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম। এছাড়া সামনে আবার তোমাদের নতুন WB কেপি কনস্টেবল আসতে চলেছে, তার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সামনে এক্সাম রয়েছে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, তোমাদের নতুন ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ চলছে। সমস্ত মানে ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের এক্সাম রয়েছে। এসএসসির অন্যান্য যে এক্সাম সেগুলো কিন্তু 2026-এর যেগুলো, সেগুলো ব্যাক টু ব্যাক কিন্তু একদম শুরু হয়ে যাবে। তো এগুলোর জন্য তোমরা আগে থেকে যদি প্রস্তুতি না নাও, তো অবশ্যই সেক্ষেত্রে তোমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। যেখান থেকেই হোক তোমরা কিন্তু নিয়ে পড়তে শুরু করে দাও, ব্যাস। তো ভালো লাগলে লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।